ছেলেটাকে আঙ্কেল? আমিন সাহেব হালকা থতমত খেলেন। কি বলবেন বুঝলেন না, বললেন, ছেলেটার কথা বলছো? আমার কাজের লোক আছে শহীদ, শহীদের ছেলে এই বাচ্চাটা। শ্রুতি খুব আদর করে, গরিবের প্রতি ওর খুব দয়া। অবশ্য আমরা সবাই করি। কথাটার পেছনে শুধু হামিমকে আড়াল করার উদ্দেশ্য ছিল না, সেই সাথে ছিল শ্রুতির প্রতি পার্থিবকে মুগ্ধ করানোর একটা প্রচেষ্টা। কিন্তু পার্থিব সেদিন শ্রুতির প্রতি মুগ্ধ হয়েছিল কিনা কে জানে, তবে ওর ওই ছোট বাচ্চাটাকে আদর করার একটা ইচ্ছা তো জেগেছিলই। বাচ্চাটা দেখতে খুব নিষ্পাপ, খুব বেশি। শ্রুতি ঘরে ঢুকলো হরলিক্সের গ্লাস নিয়ে, হাতে হয়তো কিছু ওষুধও আছে। সে হাসি মুখে হামিমের দিকে তাকালো, এরপরই তাকালো ক্রিম কালারের পাঞ্জাবি পরিহিত তার স্বামীর দিকে। পার্থিবের মুখের ভঙ্গি শ্রুতির পছন্দ হলো না। লোকটা কি হামিমকে ঘৃণা করছে ভাবতেই চোয়াল শক্ত হলো শ্রুতির। বড় বড় পা ফেলে এগিয়ে গেল, পার্থিবের দিকে তাকিয়ে দৃষ্টি করলো তুখর, তীক্ষ্ণ। আপনার বুঝি ওকে দেখতে ঘৃণা লাগছে? হামিম তাকালো তার আপার দিকে। তার সামনে যে অচেনা এক মানুষ, তাতে তার ভ্রুক্ষেপ নেই। সে আবার নিজের কাজে মন দিল। শ্রুতির কথায় পার্থিব হতভম্ব, নির্বাক। কি বলছে কি শ্রুতি? সে কেন বাচ্চাটাকে ঘৃণা করবে? পার্থিব কি বলবে ভেবে পেল না। এমন একটা কথার পিঠে কোনো কথা বলা যায় না। সে চুপ রইল, কিন্তু এটা বুঝতে পারল যে তার গুণধর স্ত্রীর তিলকে তাল করার আল্লাহ প্রদত্ত ক্ষমতা রয়েছে। শ্রুতি এতক্ষণে হামিমকে খাইয়ে চলে গেছে। সে শ্বাস ফেলল। পার্থিব সেই কখন থেকে শ্রুতির জন্য অপেক্ষা করছে, কিন্তু অপেক্ষার অবসান আর ঘটছে না। কোথায় সে? রাত 11:47। ঘুমাবে নাকি? পার্থিব নিজের মুঠোফোনে ব্যস্ত হয়ে পড়ল। তার বউটাকে নিয়ে আর পারা যায় না। শ্রুতি রুমে ঢুকলো। পার্থিবকে দেখে ভাবান্তর হলো না। নিজের মাথার আওলা ঝওলা চুল নামক কাকের বাসাকে ঠিক করতে ব্যস্ত হলো। মানুষের চুল কি সুন্দর হয়, পাতলা ঝলমলে, অথচ তারটা দেখো, মোটা মোটা চুল। ছেড়ে রাখলে হিন্দুদের দেবীদের মতো ফুলে থাকে, কিন্তু মানুষটা চুল দেখেই বলে, মাশাআল্লাহ, কি ঘন চুল। শ্রুতি বিছানায় এসে বসতেই পার্থিব উঠে দাঁড়ালো। শ্রুতি এক পলক তাকিয়ে নিজের কাছে মন দিল। দায়সারা ভাবে বলল, আপনার এই নিত্য নতুন রং ঢং এর মানে আমি বুঝি না। কোথায় যাচ্ছেন আপনি? এইখানে কি আপনার বাসার মতো নিচে আলাদা বিছানা আছে যে ঘুমাবেন? আর আমি কি আপনাকে একবারও বলেছি আপনি বিছানায় ঘুমালে আমার সমস্যা? নিজের এই সাধু রূপ থেকে বেরিয়ে আসুন। পার্থিব শান্ত চোখে তাকিয়ে রইল। মেয়েটা সবসময় রাগ করানো কথা বলে, অযথাই। সব মেয়েরই বিয়ের পর হঠাৎ করে কোনো পুরুষের সাথে ঘুমাতে খারাপ লাগবে। হ্যাঁ, তার মানে এই নয় যে স্বামীদের অন্য কোথাও ঘুমাতে হবে। কিন্তু শ্রুতি যেহেতু নিজের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করেছে, সেহেতু তাকে সময় দেওয়াই যায়। আর চেয়েও বড় বিষয়, না তো তাদের সম্পর্ক অন্যদের মতো স্বাভাবিক, আর না শ্রুতির মানসিকতা। সে পুরুষ ঘৃণা করে, অগাধ ঘৃণা নিয়ে সংসার হয় না। তাই সর্বপ্রথম ছেলেদের প্রতি ভুল ধারণা ভাঙানো স্বামী হিসেবে তার প্রধান দায়িত্ব। আর মেয়েটা কি নাকি বলছে, উফ। শ্রুতি, আমি আপনাকে সময় দিতে চাই। আপনাকে কোনো জোর জবরদস্তির সম্পর্কে আমি রাখতে চাই না। আমাদের সম্পর্ক হবে সুন্দর, বিশ্বাসের, ভালোবাসার, আত্মার। আমি আপনার মেহমান বউ থেকে আপন বউ হওয়ার সময় পর্যন্ত অপেক্ষা করব। শ্রুতি। শ্রুতি তাকালো, মনের মধ্যে কেমন যেন করে উঠল। সত্যি তো, স্বামী স্ত্রীর বিষয়টা কত সুন্দর, অথচ সে পার্থিবের সাথে কেমন ব্যবহার করে। ভালো করে দুটো কথা পর্যন্ত বলে না। শ্রুতি ভাবল, সত্যি তো তাদের জীবনও সুন্দর হতে পারে, কিন্তু না। যতই সে উপরে উপরে নিজেকে শক্ত দেখাক না কেন, কষ্ট পেতে ভয় করে, ধোঁকা খেতে ঘৃণা হয়। সে কালো, কালো মানুষকে কেউ পছন্দ করে না। তাহলে পার্থিব কেন করবে? যদিও সে শ্রুতিকে রেখে পরকীয়া করবে না যে এর কি নিশ্চয়তা? তখন ভীষণ কষ্ট হবে শ্রুতির, ভীষণ। যতই থাক নিজের প্রতি একাকার সমান অবজ্ঞা, তবুও স্বামীর প্রতারণা তাকে শেষ করে দেবে। এর থেকে ভালো স্বামীকে ভালোই না বাসুক, তাহলে কোনো কষ্টই থাকবে না। বড্ড আফসোস হয়, যদি সে ফর্সা হতো। নিজের চারিপাশের সবাই ফর্সা, শুধু সে কালো। কিন্তু কেন? তাকেও আল্লাহ ফর্সা বানাতো। কি হতো বানালে? ওহ, সব কষ্ট তো শুধু তার ভাগেই। ফর্সা বানালে সে কষ্ট পেত কি করে? এই কালো হওয়া থেকেই তো তার জীবনের সকল সমস্যার শুরু। শ্রুতি লক্ষ্য করলো পার্থিব নিচে ঘুমিয়ে আছে। শ্রুতি বিরক্ত হলো। বলার পরেও এমন ঢঙের মানে হয় না। রাগ দেখিয়ে শ্রুতি নিজেও শুয়ে পড়ল। শ্রুতি, হামিম কি সত্যিই আপনার ভাই? পার্থিবের করা হঠাৎ প্রশ্নে শ্রুতি আশ্চর্য হলো। এমন প্রশ্নের মানে কি? আর হামিম ভাই হবে নাই বা কেন? হামিম আমার আপন ভাই। নিজের তেজপূর্ণ এতটুকু কথাতেই যেন প্রকাশ পেল হামিম তারই ভাই, তাও অতি আদরের, স্নেহের। আপনার এমন প্রশ্নের মানে কি? নাকি আপনি ভাবছেন স্বাভাবিক মানুষের ভাই প্রতিবন্ধী হতে পারে না?
সব সময় ভুল ভাববেন না শ্রুতি, রাগ হয় আমার, আর রেগে গেলে আমি কিন্তু সুবিধার নই। আপাতত আপনাকে অসুবিধা দিতে চাইছি না, তাই রাগলাম না। পার্থিবের কণ্ঠটা প্রয়োজনের তুলনায় অধিক গম্ভীর শোনালো। শ্রুতি তোয়াক্কা না করে উল্টো প্রশ্ন ছুড়ল। আমার প্রশ্নের উত্তর দিন। হঠাৎ এই প্রশ্ন কেন করলেন আপনি? আসলে পার্থিব বলবে কি না ভেবে পেল না। আসল নকল কি? আসলে আব্বু আমাকে একবার বলেছিলেন যে হামিম এই বাড়ির কাজের লোকের ছেলে। কাজের লোকের নাম সম্ভবত শহীদ, তাই প্রশ্নটা করলাম। কথাটা শোনা মাত্রই তড়িৎ বেগে শ্রুতি উঠে বসল। পার্থিবের দিকে মুখ এগিয়ে নিল, নিজের বিস্ময়ের মাত্রা আরো বাড়িয়ে নিল, খানিকটা বলল, এসব কি বলছেন আপনি? আর আব্বু মানে কে? আমিন শিকদার? অন্ধকারে শ্রুতির প্রতিক্রিয়া বুঝতে অসুবিধা হলো না পার্থিবের। সাথে শ্রুতির আমিন শিকদার বলাটা অদ্ভুত লাগলো। এইভাবে নাম না ধরে ডেকে আমার আব্বু শব্দটাও ব্যবহার করা যেত। ভাবল না বেশি, উত্তর দিল। শ্রুতি ঠাস করে বিছানায় গলে পড়ল। বুকের ভেতর কেমন ব্যথা হচ্ছে। তার বাবার কাজকর্ম সম্পর্কে সে অবগত, তবুও এত কষ্ট কেন? শ্রুতির অনুভব করল তার চোখের পাশ থেকে ঠান্ডা কিছু গড়িয়ে কানের দিকে চলে গেল। চারদিকে রোদের ঝলমল আলোতে মুখরিত পরিবেশ। রোদটাকে ঠান্ডা রোদ বলা যেতে পারে, কারণ এই রোদে গরম লাগে না, বরং প্রকৃতি আলোকিত হয় ঝলমলে রঙে। তাহলে রোদটার নাম আলো রোদও রাখা যেতে পারে, কিংবা ঝলমলে রোদ। ঝলমলে রোদের আলো কাছভেদ করে খানিকটা এসে পড়েছে বসার রুমের সোফায়, শোকেজে, মেঝেতে। বসার রুমে উপস্থিত আছে সকলে। বিভা, মাহাতির, শ্রুতি, পার্থিব, হামিম, দাদি, শাহিনা, আমিন শিকদারকে কোথাও দেখা যাচ্ছে না। দাদি গল্প করছেন তার নাচ জামাইদের সাথে। দুজন নাচ জামাই তার বেশ ভালো, যদিও বড়টা একটু চুপচাপ, তবুও তার সাথে স্বাভাবিক কথা তো বলছে, এতেই হবে। কোথাও যেন ফাঁকা ফাঁকা অনুভব করল সে। তাহিরা থাকলে তাহিরার চাঞ্চলতাতেই যেন ভরে থাকত বাড়িটা। মেয়েটা ছিল লাখে এক, না না ভুল হলো, কোটিতে এক। যেমন সুন্দর মুখ তেমন সুন্দর ব্যবহার, ব্যবহারই যেন তার সৌন্দর্য বাড়িতে তুলত হাজার গুণ। আম্মা আম্মা করেই যেন ভরিয়ে রাখত পুরোটা বাড়ি। বউটার রান্নার হাতও ছিল বেশ, কত পদের রান্না করত। কারো বাড়ির কিছু মজা লাগলে নিজ গরজে সেই রান্না শিখে নিত। আশেপাশের মানুষজন বলতো বিভা শ্রুতির হলো সোনার কপাল, ওদের মায়ের রান্না খেয়ে ওদের শ্বশুরবাড়ির লোকজন পাগল হবে। তাহিরার মেয়ের জামাইয়েরাও ভাগ্য করে শাশুড়ি পাবে। কই পেল না তো, তার আগেই তো চলে গেল বউটা। আমি না নিশ্চিত আজ তাহিরা থাকলে দুই জামাইয়ের আতিথেয়তার কমতে থাকতো না। যদিও এখনো করা হচ্ছে, তবুও তো তা স্বার্থে। স্বার্থ আর ভালোবাসায় যে বিস্তার তফাৎ। আমিনা, মাহাতির আর পার্থিবের দিকে তাকালো। হঠাৎ করেই দুটো ছেলেকে তার ভারী নিষ্পাপ মনে হলো, অসহায় লাগলো। আমিনার বলতে ইচ্ছে হলো, বাপজানেরা, তোমাকে পোড়া কপাল। তোমরা আমার বউয়ের আদর পাও নাই, পোড়া কপাল নিয়ে জন্মাইছো। শাশুড়ির ভালোবাসা না পেলে পোড়া কপাল হয় না। কিন্তু আমিনার কাছে মনে হলো তাদের কপাল আসলেই পোড়া, বড্ড পোড়া। পার্থিবের বাবা ফোন দিয়েছে। একদম কাছেই বসার কারণে শ্রুতি শুনতে পারছে প্রায় সব কথাই। যদিও ইচ্ছে নেই, তবুও বসে বসে শুনছে সে। সাধারণ কথাবার্তা চলছে দুজনের মধ্যে। হঠাৎ একটা কথাই থমকে গেল শ্রুতি। তার শ্বশুর গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করেছেন, সকালের খাওয়া দাওয়া হয়েছে? তুমি শ্রুতি খেয়েছো? আর কবে আসবে দুজনে? বাড়িটা ভালো লাগছে না। প্রশ্ন করা মাত্রই পার্থিব একবার তাকালো শ্রুতির দিকে, এরপর বাবার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। অন্যদিকে কথাটা শুনে যেন শ্রুতি কাণ্ডজ্ঞানহীন হয়ে পড়ল। নিজের বাবা তো কোনোদিন খেয়েছে কি না সে খোঁজ তো দূরে থাক, দেখতেও আসতো না বেঁচে আছি না মরে গেছি। অন্যদিকে তার শ্বশুর, মানুষগুলো হয়তো সত্যিই ভালো, তবুও সে নিজে তো ভালো না, তাই সে অত ভালো মানুষদের যোগ্য না। সে যখন ঠিক করেছে নিজের শ্বশুর বাড়ি থেকে ফিরে আসবে, এর মানে আসবেই। নীল আকাশ রূপান্তরিত হয়েছে কালো আকাশে। সেই কালো আকাশের বুকে জায়গা করে নিয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র নক্ষত্র মণ্ডলে। জলজল করছে তারা। আকাশের তারা গোনার ব্যর্থ চেষ্টায় নিয়োজিত পার্থিব তারা দেখে। যেদিন থেকে দেখেছে শ্রুতি তারা পছন্দ করে, সেদিন থেকে সে নিজেও দেখে, এবং অদ্ভুতভাবে তার নিজেরও তারা পছন্দ হতে শুরু করেছে। অবশ্য তারা দেখার সাথে সাথে সে কিছু হিসাব নিকাশও করছে। এই যেমন এটা বুঝতে পেরেছে যে শ্রুতি আর আমিন সাহেবের সম্পর্কটা স্বাভাবিক নয়, বিস্তার কোনো ঝামেলা আছে। উফ, তার বিবাহিত জীবনটা প্যাচে ভরা, কি আর করা। পার্থিব পিছনে ঘুরল। বিছানায় কাঁথা দিয়ে মুখ ঢেকে শুয়ে আছে শ্রুতি। আজ তাদের শেষ দিন এই বাড়িতে, কাল তারা ফিরে যাবে। 3 দিন তারা থেকেছে এই বাড়িতে, ভালো লেগেছে। মাহাতির ভাইয়ের সাথে ওইভাবে কথা না হলেও কথা হয়েছে।
ভাইয়াটা একটু গম্ভীর, তার আশেপাশের বেশিরভাগ মানুষই গম্ভীর হয়ে যাচ্ছে। এই যেমন তার বাবা আগে থেকেই গম্ভীর, এই যে মাহাতির ভাই সেও গম্ভীর, সবশেষে তার বউ গম্ভীর রানী। পার্থিব এগিয়ে গেল রুমের দিকে, এক পলক শ্রুতির দিকে তাকিয়ে নিচের ব্যাগ থেকে কিছু একটা বস্তু বের করলো। বস্তুটি হাতে এগিয়ে এলো, রুমের লাইট জ্বালালো সন্তর্পণে। শ্রুতি ঘুমিয়ে আছে, শ্যামবর্ণ দুটো হাত বাহিরে বের করা। পার্থিবের ইচ্ছা হলো একটা কাজ করতে, সময় নিল না, আলগোছে হাতটা ধরে চুমু খেলো সে। এরপর নিজের হাতে দুটো চুড়ি পরিয়ে দিল সাবধানে। হাতটা এতদিন ফাঁকা ছিল, এখন বউ বউ লাগছে। যে কেউ দেখলে বলবে শ্যামবর্ণ হাতে চুড়িগুলো মানাচ্ছে না, অথচ পার্থিবের কাছে মনে হলো চুড়িগুলো তার স্ত্রীর জন্যই বানানো হয়েছে। ঘুমের মাঝেই হাতটা টেনে নিল শ্রুতি। ক্ষীণ নড়াচড়া শেষে গভীর ঘুমে মগ্ন হলো সে। পার্থিব হাসল, শ্রুতির সামনের কিছু চুল বেরিয়ে আছে। পার্থিব স্নেহের সাথে চুল সরিয়ে মাথায় হাত বুলালো। পার্থিবের খুব হাসি পেল, ইস তার বউটা কত রাগী একটা মেয়ে। পার্থিব হাসলো, সেই সাথে বিড়বিড়ালো, আমার শান্ত রাজ্যের রাগী রানী। শ্রুতি আসার পর থেকে লক্ষ্য করেছে এই বাড়ির বড় মেয়ে জামাইয়ের থেকে ছোট মেয়ে জামাইয়ের কদর বেশি। ব্যাপারটা হজম করার মতো নয়, তাই সে তার দাদি আম্মুর ঘরে বসে আছে রহস্য উন্মোচনের আশায়। দাদি সে কখন ছাদে গেছে হাঁটতে, এখনো এলো না। একটু পরেই তো সবাই খেয়ে রওনা হবে, তখন জিজ্ঞেস করব কিভাবে? আমিনা রুমে ঢুকেই শ্রুতিকে দেখে হালকা চমকালেন। ছোট শ্রুতি কত বড় হয়ে গেছে, এই তো তার সামনেই ফিরোজা রঙের জামদানি পরে বসে আছে মেয়েটা। আইস এত বিহানায় আমার ঘরে দরকার ছিল দাদি আম্মু। কি কইবি? বলতে বলতে বিছানায় বসলেন। শ্রুতি নড়ে চড়ে বসলো খানিকটা। দাদি আম্মু যা জিজ্ঞেস করব সত্যি সত্যি বলবে। আচ্ছা, আপার স্বামী মানে আসলে তার নাম জানি না, তাই এভাবে বলছি, তাকে কি বাবা নিজে পছন্দ করে ঠিক করেনি? দাদি অবাক হলেন না। শ্রুতির কাছে এমন প্রশ্নের সম্মুখীন হবেন তা তিনি জানতেন। শ্রুতি যে খুব বিচক্ষণ মস্তিষ্কের তা নয়, সে শুধুমাত্র তার বাবার ক্ষেত্রেই বিচক্ষণ। তার বাবার প্রতিটা অঙ্গভঙ্গি সে খেয়াল করে, তাই এর ব্যাপারটাও যে খেয়াল করবে তা তিনি জানতেন। কি হলো দাদি আম্মু? না রে বউ, পছন্দ কইরা আনে নাই। এর মানে আমি তো যতদূর জানি বাবা টাকা দেখেই বিয়ে দিয়েছে। নিজের লাভ যেখানে আছে সেখানেই তো বাবা থাকে। এইটা তোর ক্ষেত্রে হইছে? আর বউ আর হাসিনা ভালো বন্ধু আসিল। হাসিনা হইল নাত জামাইয়ের মা, ওইখান থেকে বউ ঠিক কইরা রাখছিল হাসিনার পোলার সাথে বিবার আর বিয়া দিব। আম্মু ঠিক করে রেখে গেল আপার বিয়ে কার সাথে হবে, আর তার সাথেই বাবা আপার বিয়ে দিল। এতটা ভালো তো আমার বাবা নয় তাহলে। যত দূর বুঝছি আমি, তোর লেগা নাচ জামাইয়ের যখন পাইছে তখন তোগো বিয়া দিতে চাইছে, কিন্তু বড়ডারে বিয়া না দিয়া তো আর ছোটডারে দেওয়া যায় না। বিবার বয়স 24 চলতাছে, তোর 21। মানসে কি কইব? তার উপর তোর বাপের পিয়ারি বউ আবার কানে বিষ ঢালছে, কইছে বড়ডারে আগে ভাগাইতে, নয়তো পরে নিব কেরা। ঘরে বসাইয়া বসাইয়া খাওন লাগবো। তাই হ্যার কথা হই না, তোর বাপে তোর মায়ের পছন্দ অনুযায়ী বিয়া দিছে। এর মাঝেই আবার হাসিনার তার পোলার লেগা প্রস্তাব নিয়ে আইছে, তাই যারে পাইছে হ্যার লগাই ঝুলাই দিছে। আমিনা নিজ গরজে বললেন, তয় আমি খুশি হয়েছি, বউয়ের ইচ্ছাটা পূরণ হয়েছে। নাচ জামাইয়ের মনে হয় সাধারণ চাকরি, কিন্তু শুনছি পোলারা ভালো, তাইলেই হয়েছে। তোরা ভালো থাকলেই আমরা খুশি। শ্রুতি হাসল। দাদি তাকিয়ে রইল। শ্রুতির হাসিতে কিছু একটা প্রকাশ পেল। কি সেটা? রাগ নাকি তাচ্ছিল্যতা? সাধারণ কোনো মানুষ দেখলে বলবে রাগ, কিন্তু দাদির কেন যেন মনে হলো শ্রুতি কাঁদতে চাইছে, তবে পারছে না। আমিন শিকদারের মাথা লজ্জায় কাটা যাচ্ছে। তার সামনে দাঁড়িয়ে আছে দুই মেয়ে সহ মেয়ে জামাই। দুই মেয়ে জামাইয়ের হাতেই ছেঁড়া পাঞ্জাবি। বাবা, এটা কি করেছো তুমি? শেষ পর্যন্ত মেয়ে জামাইদের জন্য ছেঁড়া পাঞ্জাবি এনেছো? ছি, লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করছে। ওই বাড়িকে কি বলবো আমি? আমিন শিকদার তার মেয়েদের ছেঁড়া পাঞ্জাবি দিয়ে পাঠিয়েছে। এতে আমার সম্মান কোথায় যাবে ভাবতে পারছো তুমি? দুঃখের সাথে বাবার প্রতি রাগ মিশিয়ে কথাগুলো বলল শ্রুতি। আমিন সাহেব নিশ্চল কাণ্ডজ্ঞানহীন। সে নিজে গিয়েই দুই জামাইয়ের জন্য ভালো নাম করা পাঞ্জাবির দোকান থেকে দুটো পাঞ্জাবি কিনে এনেছেন। মায়াবের জন্য অত দামি জিনিস কিনতে না চাইলেও কিনেছেন। ভেবেছেন দাবি পাঞ্জাবি দিয়ে কিছুটা অপমান করবেন, অথচ একই সে নিজেই তো অপমানিত হচ্ছে।
পাঞ্জাবি দুটোতে মাঝ বরাবর দুটো বড় বড় ফোঁটা করে ছেঁড়া, বোঝাই যাচ্ছে কেউ ইচ্ছে করে আঁকাবাঁকা বিশ্রীভাবে ছিঁড়েছে। আর সেটা যে তার গুণধর মেয়ে করেছে তাতেও বিন্দুমাত্র সন্দেহ নেই তার। শাহিনা এগিয়ে এলো, রাগ তুঙ্গে তুলে বলল, শ্রুতি, এই সব কোন ধরনের কথা? তোমার বাবা কেন ইচ্ছে করে সেরা পাঞ্জাবি আনবেন? হয়তো ওনার টাকা নেই ভালো পাঞ্জাবি কেনার, তাই। সরলভাবে ব্যঙ্গাত্মক তবে উত্তর দিল শ্রুতি। উল্টোপাল্টা কথা বলবে না শ্রুতি। যা সত্যি তা তো আমি বললামই মা। মাহাতির স্বাভাবিক দৃষ্টিতে সব পর্যবেক্ষণ করছে। নাটকটা সুন্দরই হচ্ছে, নাটক দেখতে তার ভালো লাগে। আর সেটা যদি হয় বাস্তব তাহলে তো কথাই নেই। আমিন সাহেব এগিয়ে এলেন, নতজানু হয়ে বললেন, বিশ্বাস করো, আমি তোমাদের জন্য ভালো মানের পাঞ্জাবি এনেছিলাম, কিন্তু কিভাবে কি যে হলো। পার্থিব সান্ত্বনামূলক কথা বলল আমিন শিকদারকে। শ্রুতির পছন্দ হলো না, তবে দুই মেয়ে জামের সামনে যে অপদস্থ হলো এতে এসে বেজায় খুশি। বিভা সব বুঝতে পারছে, অথচ কিছু বলছে না। মাঝে মধ্যে মনে হয় শ্রুতি যা করে তা ভুল, আবার মাঝে মধ্যে মনে হয় ও যা করে তা 100% ঠিক। এমনটাই হওয়া উচিত, তবে এখন কি মনে হচ্ছে তা বিভা বুঝতে পারল না। আমিন সাহেব আবার কেনাকাটার জন্য বাহিরে বেরোতে নিলে পার্থিব আটকালো। শ্রুতি খুশি মনে চলে গেল হামিমের সাথে শেষবারের মতো দেখা করতে। আপনি পাঞ্জাবি দুটো কেন ছিঁড়েছেন শ্রুতি? হঠাৎ এমন কথায় ভারী চমকালো শ্রুতি। কিছু সময়ের জন্য বোধজ্ঞানহীন হলো সে। তারই প্রমাণ দিতে আমতা আমতা করে বলল, কি যাতা বলছেন, আমি কেন ছিড়বো? পার্থিব হাসল শীতল, ভরাট কণ্ঠে বলল, শ্রুতি, আমি ঠান্ডা মস্তিষ্কের শান্তিপ্রিয় মানুষ। এর মানে কি এই দাঁড়ায় যে আমি বোকা? এরকম প্রশ্নের পরিপ্রেক্ষিতে কি উত্তর দেওয়া যায় শ্রুতি ভেবে পেল না। নিজেকে সামনের মানুষটার কাছে ভীষণ ছোট ও বোকা মনে হতে লাগলো। তবুও নিজের কণ্ঠের ঠাট বজায় রেখে বলল, ছিঁড়েছি, বেশ করেছি। কেন ছিঁড়লেন? আপনি আমিন শিকদারের কোনো জিনিস নেবেন না। আমি তো তার মেয়ে নিয়েছি। শ্রুতি তাকালো পার্থিবের দিকে, বিড়বিড় করল, যেভাবে এসেছি সেভাবেই ফেরত চলে যাব। কি বললেন? খেয়াল করিনি। কিছু না, আসলে আমি চাই না আপনি বাড়ির কোনো জিনিস নেন। তা না হয় মানা গেল, কিন্তু তাহলে মাহাব ভাইয়ার জিনিস কেন ছিঁড়লেন? শ্রুতির রাগ হলো। বড্ড কথা বলে লোকটা, বিরক্ত মাখা কণ্ঠে বলল, বড্ড বেশি কথা বলেন। আমাকে কি মারার প্ল্যান করছেন? কালো বউ বলে পছন্দ হচ্ছে না? গাড়ি নিচে ফেলে বুঝি মারতে চান? সে কারণেই বুঝি বকর বকর করে গাড়ি চালাচ্ছেন? পার্থিবের খারাপ লাগলো বলতে রাগ হলো। মেয়েটা সবসময় এমন কথা বলে, কিন্তু কেন বলে? সে কি বলেছে তার বউ কালো কিংবা শ্যামলা বলে তার সমস্যা? বলেনি তো। তাহলে মেয়েটার এমন কথা শুনে তার নিজেকে ছোট লাগে, মনে হয় সে তার স্ত্রীকে ভালোবাসতে পারছে না, তবুও বলে। কই, তার কাছে তো শ্রুতিকে ভীষণ সুন্দর এবং মিষ্টি লাগে। পার্থিব ঠিক করলো যে আর একবার কোনোদিন যদি শ্রুতি এমন কথা বলে তাহলে দুই গালে কষে 3টা করে থাপ্পড় লাগবে। তাহলে যদি তার বউকে ছাগল থেকে মানুষ বানানো যায়। শ্বশুর বাড়ি থেকে ফিরেই অফিস যাওয়ার ভূত চেপেছে বিভার গুণধর স্বামীর। তাই তো বিভা তোড়জোড় করে রান্না করছে। তার শ্বশুর শাশুড়ি চলে গেছেন যেদিন সে নিজের বাড়িতে গেল। বাড়িতে নাকি কি কাজ আছে, তাই বলে এত তাড়াহুড়ো? মানুষদের সাথে পরিচিত হওয়াই হলো না। 2টো পরোটা, ডিম ভাজি আর আলু ভাজি নিয়ে বিভা চলল স্বামীর ঘরের দিকে। মাহাতির শার্টের হাতা ঠিক করছে। লোকটাকে দেখতে বিভার ভালো লাগে, ইচ্ছা করে জড়িয়ে ধরে বসে থাকতে, নিজের দুঃখ প্রকাশ করতে, বলতে, জানেন আমার প্রিয়জনের তালিকা সীমিত, আপনি হবেন আমার প্রিয়জন। এমন লাগামহীন চিন্তায় বিভা নিজেকে অসভ্য বলে গালি দিল। বিভা ডাকলো, মাহাথির। প্রশ্নের কোনো প্রকার উত্তর না দিয়ে অন্য প্রসঙ্গে উল্টো আদেশ করে বসলো মাহাতির। খানিকটা চড়া গলায় বলল, তুমি আর আমাকে মাহাথির বলে ডাকবে না। বিভা কিছু বলল না, প্লেটটা টেবিলে রেখে বলল, জলদি জলদি খেয়ে নিন মাহাথির, লেট হয়ে যাচ্ছে তো। মাহাতিরের মনে হলো বিভা তার আদেশ অমান্য তো করলই, সাথে ঠ্যাটার মতো আবারও সেই কাজ করে মাহাতিরকে ছোট করলো। মাহাতিরের সহজেই যে কারোর উপর রেগে যেতে পারে, ঠিক তেমন এখন হলো। মেয়েটার উপর প্রচন্ড রাগ তার মাথায় একেবারে লাফ মেরে উঠে গেল। বেয়াদব একটা মেয়ে, নেহাতি অফিসে লেট হচ্ছে বলে, নয়তো এই মেয়েকে সোজা করতে 2 সেকেন্ডও লাগতো না। মাহাতির নিজের রাগকে প্রকাশ করতে এবং প্রাধান্য দিতে বিভার বানানো খাবার না খেয়েই চলে গেল। বিভা খাবারগুলোর দিকে চুপচাপ তাকিয়ে রইল। রাত 8টা, মাহাতির এখনো ফিরেনি। বিভা বসে আছে মাহাতিরের অপেক্ষায়। আজ কে সে ঠিক করেছে মাহাতিরের সাথে কথা বলবে, তাকে অপছন্দ করার কারণ জিজ্ঞেস করবে। কালো খাওয়ার জন্য অপছন্দ করে এটা বিভার মন মানে না। বিভার কেন যেন মনে হয় মাহাতিরের মনে অনেক দুঃখ, সেই দুঃখ জানার চেষ্টা করবে। মাহাতিরের প্রতি কিসের এত টান তার? মাহাতির কি আহামরি সুন্দর না তো? তবে হ্যাঁ, মুখের গড়নটা বেশ। আসলে বেশ বলা যায় না,
মাহাতিরের মুখের গড়ন সুন্দর নাকি শুধু মাত্র তার কাছেই সুন্দর লাগে তা বিভা জানে না। মাহাতিরকে যতবারই বিভা দেখে মনে মনে বলে মাশাআল্লাহ। বিভা কি মাহাতির সৌন্দর্যকে দেখে মুগ্ধ? না তো, বিভা তো মাহাতিরের মায়ায় পড়ে গেছে। মাহাতির অবশ্য মায়ায় পড়ার মতো কিছু করেনি, তবুও বিভার মায়া লাগে, ভীষণ মায়া লাগে। লোকটা তোর রাগে, সেই রাগের মাঝেও বিভা মায়া খুঁজে পায়। তার বলতে ইচ্ছে করে, আরে লোকটা কত রাগী। কলিং বেলের আওয়াজে দরজা খুলল বিভা। ঘরে ঢুকলো মাহাতির, মুখে ক্লান্তির রেশ। সামনের কাঠের সোফায় বসে পড়ল। বিভা জলদি করে ফ্রিজ থেকে শরবত বের করে দিল। মাহাতির উঠে গিয়ে ফ্রিজ থেকে পানির বোতল বের করে গ্লাসে ঢেলে নিল। এরপর সোফায় বসে ধীরে ধীরে চুমুক দিল। বিভার অপমানিত বোধ হওয়ার কথা হলো না, বরঞ্চ উল্টো মায়া হলো। মনে হলো লোকটা অযথাই রাগ করে, একটু রাগ না করলে কি হয়, শরবতটা খেলে তো তারই ভালো লাগতো। খেলো না, খারাপ লোক। বিভা সামনের সোফায় বসে ঢকঢক করে পুরো শরবতটা খেয়ে নিল। এমন একটা কাণ্ড করে বিভা নিজেই কাণ্ডজ্ঞানহীন হয়ে পড়ল। মাহাতির বুড়ো কুচকে চেয়ে রইল। এতদিন জানতো মেয়েটা হাবাগোবা, আজ জানলো মেয়েটা গরু গাধা। বাসায় ফিরেও শান্তি নেই। হাত মুখ ধুয়ে গামছায় মুখ মুছছে মাহাতির। সামনে তাকিয়ে দেখলো একটা বাটিতে মোগলাই রাখা আছে, পাশেই পানির গ্লাস। কে বানিয়েছে? ওই মেয়েটা। ভাবলো খাবে না, কিন্তু এরপরই তার মনে পড়লো তার ভীষণ ক্ষুধা লেগেছে। যদিও দুপুরে ক্যান্টিন থেকে পেট পুড়ে খেয়েছে। মাহাতির বসে বসে খেতে লাগলো। মাহাতির, আপনি চা খাবেন নাকি কফি খাবেন? মাহাতির তাকালো। বিভা দাঁড়িয়ে। আজ পরেছে খয়েরি রঙের একটা কামিজ, চুলগুলো বেসামাল ভাবে খোলা, সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, বিভা কি আজ চুলে শ্যাম্পু করেছে? এর জন্যই কি এত সুন্দর লাগছে তার চুল এবং তাকে? এতক্ষণে ভাবনা থেকে নিমেষে পাল্টে ফেললো মাহাতির। ভরাট কণ্ঠে বলল, তোমার জন্য আমার নাম মাহাব। বিভার মুখটা ছোট হলো, বুঝে গেল মন খারাপ হয়েছে। মাহাতির মাঝে ভাবান্তর হলো না, নিজের মতো করে বলল, মাহাতির শুধুমাত্র আমার কাছের মানুষদের জন্য, আর কাছের মানুষের তালিকায় তুমি পড়ো না। সুতরাং মাহাব বললে খুশি হতাম, কিছু না বললে আরো বেশি খুশি হতাম। বলেই গটগট করে বেরিয়ে গেল ফ্ল্যাট থেকে। কোথায় গেল? ছাদে। শ্রুতি বসে আছে খাটের মাঝখানে, হাঁটুর উপর মুখ রেখে ভাবছে সে। আজ দুপুরবেলা সে খেতে চাচ্ছিল না, ইচ্ছে করছিল না। রুমে এসে ঘুমিয়েছিল। প্রভা প্রত্যাশা এসে অনেকবার ডেকে গেছে, সে ওঠেনি। এরপর এলো তানহা, এসে আদুরে হাত মাথায় বুলিয়ে ডাকলো শ্রুতিকে। মন খারাপের কথা জিজ্ঞেস করলো। শ্রুতি অবাক হলো, মহিলাটা এমন কেন, এত মমতাময়ী কেন তিনি? শ্রুতি আশ্চর্য হয়ে নিজের প্রতি নিজের শাশুড়ির ভালোবাসা দেখল। তানহা শ্রুতিকে খাইয়ে দিয়ে তবেই গেলেন রুম থেকে। শ্রুতি লক্ষ্য করলো মহিলাটা শুধুমাত্র মমতাময়ী নয়, তিনি ভীষণ সরল, দয়ালু, উদার মনের। শ্রুতি নিজের মায়ের সাথে খুঁজলো, পেল না। তার মা দুষ্টু প্রকৃতির ছিল, কথা তুলনামূলক বেশি বলতো, চিৎকার চেঁচামেচিও করত। তবে হ্যাঁ, একটা বিষয়ে মিল আছে, দুজনেই মমতাময়ী, স্নেহময়ী। শ্রুতির হঠাৎ আজব একটা ইচ্ছে হলো রাস্তায় গিয়ে জানে জানে মানুষ ডেকে বলতে, শুনুন, আমার 2টা মা আছে। আমার 2টা মাই মায়াবতী। তাদের চোখ ভরা শুধু ভালোবাসা আর ভালোবাসা। পার্থিব রুমে ঢুকলেই দেখলো তার রাগী রানী এক দৃষ্টিতে ফ্লোরে তাকিয়ে আছে। পার্থিব হাসলো। তার বউটা বড্ড বেসামাল। শ্রুতিকে আজব লাগছে, কারণটা বোঝা যাচ্ছে না। হঠাৎ পার্থিব লক্ষ্য করলো শ্রুতির চুলে তেল লাগিয়েছে। তেল লাগিয়ে 2 বেনি পাকিয়ে বসে আছে খাটে। মেয়েটাকে বাচ্চা লাগছে, তার চেয়েও বেশি লাগছে নিষ্পাপ। আচ্ছা, কি নিয়ে চিন্তিত এত সে? সেকেন্ডের ব্যবধানে পার্থিব তার বউয়ের আরেকটা নাম রাখলো, চিন্তার রানী। আবার সাম্রাজ্য নিয়ে বুঝি চিন্তা করছেন? মানে? সে কি, আপনি না আমার রানী, তাই তো আপনার চিন্তার কারণ জিজ্ঞেস করছি। নিশ্চিত আমার সাম্রাজ্য নিয়েই চিন্তা করছেন। করুন করুন, চিন্তা করুন। রানীদের চিন্তা করতে হয়, নয়তো সাম্রাজ্য লাটে উঠবে। তবে হ্যাঁ, বেশি চিন্তাও আবার করবেন না, কারণ আপনার রাজা আপনার পাশেই আছে। বলেই মুচকি হাসলো পার্থিব। শ্রুতি পার্থিবের দিকেই তাকিয়ে রইল। লোকটা এমন পাগল কেন? আবল তাবল কি বলল, কি ছাতার মাথা! শ্রুতির বিরক্তি আকাশ সম। সামনের মানুষটিকে এই মুহূর্তে কোনো কড়া কথা শোনাবার ইচ্ছা নেই, তাই চুপ থাকাই শ্রেয়। পার্থিব তাকিয়ে আছে শ্রুতির দিকে। মেয়েটাকে তার ভীষণ ভালো লাগে, ভীষণ। শ্রুতি শুনুন, আপনাকে না আমার বউ বউ লাগে। আপনাকে দেখলেই মনে হয় যেন আপনার মুখে লেখা পার্থিবের বউ। আপনার দিকে চেয়ে আলাদা শান্তি পাই আমি। শ্রুতি বিরক্তিতে শব্দ করলো, ভুরু কুচকে বলল, আপনি একটা পাগল, তা কি জানেন? আরে বাবা, আমাকে বউ বউ লাগবে কেন? আমি তো আপনার বউই, তাই না? কথাটা কি ছিল জানা নেই, অথচ পার্থিবের সারা শরীরে যেন শিরশিরে অনুভূতি হলো। তার ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগলো। আচ্ছন্ন কণ্ঠে সে বলল, হ্যাঁ, আমার বউ, আপনি আমারই বউ।
শ্রুতি তাকিয়ে রইল সামনের মানুষটির দিকে। সকালবেলাতেও খেলেন না, এখনো কি খাবেন না? মাহাতির জানে পেছনে বিভা দাঁড়িয়ে, ঘুরে দাঁড়ানোর ইচ্ছে হলো না। তার দিকে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল মাহাতির। সকালবেলা সে খায়নি, কথাটা ভুল, সে তো খেয়েছে, অফিস যাওয়ার পথেই খেয়ে নিয়েছে। কি হলো? তুমি আমাকে এত বিরক্ত করো কেন বলো তো? বাসায় থাকলেও মাহাতির মাহাতির বলে বলে কানের পোকা খাও। এখন একটু ছাদে এলাম, এখানেও দেখছি রেহাই নেই। কোথায় যাব আমি? বুঝতে পারো না যে তোমার উপস্থিতি আমি পছন্দ করি না? আর কথা অ্যাভয়েড করলে বুঝবে। আপনার কি গার্লফ্রেন্ড আছে? মাহাতির ঘুরে দাঁড়ালো। তার কথার পিঠে এমন প্রশ্ন আশা করেনি সে। তা দিয়ে তোমার কাজ? আমার কোনো কাজ নেই, শুধুমাত্র আপনার আমাকে অপছন্দ করার কারণ জানতে চাইছি। বিভাকে যদিও বলা হয়েছে সে কালো, তাই মাহাতির তাকে পছন্দ করে না, তবুও সে শুনতে চাইছে। যদি এই কয়েকদিনে মত পাল্টে, তাই বিভার গলায় অধিকার প্রকাশ পেল, যা মাহাতিরের পছন্দ হলো না, একদমই না। মাহাতিরের ইচ্ছে হলো কড়া কিছু কথা বিভাকে শুনিয়ে দিতে। মেয়েটা বারবার একই প্রশ্ন করে, এর আগেও করেছে, সে সত্য উত্তর দিয়েছে, আজ আবারও করছে। আজকেও সে সত্য উত্তরই দিবে। সে আবার বিভার দিকে পিঠ তাক করে সামনে ঘুরল, আকাশের দিকে তাকিয়ে বলল, আমি কালো মানুষদের ঘৃণা করি। কতবার বলবো? আজ প্রথম এবং শেষবার বলছি, কালো মানুষ আমি সহ্য করতে পারি না। শেষবার বললাম, আর কখনো বলবো না। বিভা স্তব্ধ হয়ে মাহাতিরের কথা শুনল। মাহাতির বিভার দিকে তাকিয়ে বলল, তোমাকে আমি অনেক কারণেই অপছন্দ করি। এর মধ্যে অন্যতম কারণ হলো তুমি কালো। রাত হয়েছে অনেক, চলো খাবে চলো। সকালে খেয়েছিলে নাকি নিজেকে সতী সাবিত্রী প্রমাণ করতে কিংবা আমার প্রতি ভালোবাসার প্রমাণ দিতে না খেয়েছিলে? মাহাতিরের চোখে নিবদ্ধ চোখ জোড়া নিচে নেমে গেল। মাহাতির কিছুক্ষণ তাকিয়ে রইল বিভার নত মুখের দিকে। বিভাকে কথাগুলো বলে তার শান্তি লাগছে। মনের ভেতর কথা জমিয়ে রাখতে নেই, তা জমে জমে বিষের পাহাড়ে পরিণত হয়। এই যে সামনের মেয়েটার নতজনী মুখ তাকে বড্ড প্রশান্তি দিচ্ছে, পৈশাচিক প্রশান্তি। মেয়েটা তার পিছে পিছে ঘুরে, অথচ সে পাত্তাই দেয় না। এ থেকে সুন্দর জিনিস আর কি হতে পারে? বিভা জড়বস্তুর মতো একই জায়গায় দাঁড়িয়ে আছে, অবাক লাগছে নিজের কাছে। সে তো কারোর সাথে তেমন কথা বলে না, তাহলে মাহাতিরের প্রতি এতটা ব্যাকুল কি করে হয়ে গেল? সে কি তবে ভালোবেসে ফেললো? কল্পনায় কিছুক্ষণ আগে গিয়ে বারবার মাহাতিরের বলা কথাগুলো কল্পনা করলো বিভা। অপমানিত বোধ হচ্ছে, নিজেকে ছোট লাগছে নিজের কাছে। সে কালো, এটা কি তার দোষ? ছোটবেলায় শ্রুতি ভীষণ মন খারাপ করতো তার কালো হওয়া নিয়ে, এমনকি এখনো করে। নিজেকে ছোট করে সে কালো বলে, নিজেকে নিচু চোখে দেখে। অথচ বিভা, সে কখনো নিজের গায়ের রং নিয়ে অসন্তুষ্ট ছিল না, বরং সর্বদা সে শুকরিয়া আদায় করত নিজের গড়ন নিয়ে। আজ প্রথমবার তার খারাপ লাগছে, মনে হচ্ছে সে ফর্সা হলেও পারত। বিভা হাসলো। কি বাচ্চাদের মতো চিন্তা করছে সে। উনি না হয় ওনার অপছন্দের একটি দিক বলেছে, তাই বলে মন খারাপ করতে হবে? যা সত্যি তা বলবে না? অবশ্যই বলবে। সে কালো, তাই তাকে কালো বলেছে, এতে কষ্ট পাওয়ার কি আছে? লোকটা বড্ড খাপছাড়া, কখন রেগে থাকে কখন খুশি থাকে বোঝাই যায় না। কিছুক্ষণ রেগে কথা বলল, আবার কি সুন্দর যাওয়ার আগে তাকে খেতে যেতে বলল। বিভা তো ভেবেছিল সকালের মতো রাতেও রাগ করে খাবে না। একই চোখ থেকে কি গড়িয়ে পড়ছে, অশ্রু। সোফায় বসে আছে প্রভা প্রত্যাশা, উদ্দেশ্য নেটফ্লিক্সে মুভি দেখা, সেই সাথে মুড়ি খাওয়া। সামনে সোফাতেই আছেন তানহা, সামনে দুটো মেলামাইনের প্লেটে মাংস বেড়ে দিচ্ছেন। মেয়ে দুটো হয়েছে অকর্মার ঠেকি, একটা কাজ পর্যন্ত নিজে করে না, ক্লাস 10-এ পড়ে। এখন করবে না তো করবে কখন? মাংস দিয়ে মুড়ি খাবে তো নিজে বেড়ে খা, না তা করবে না। যদি বলে নিজে বেড়ে খা, উল্টো বলবে থাক এখন খাবো না, পরে খাবো। সে পরেটা আর আসে না, বাধ্য হয়ে সেই বেড়ে দিচ্ছেন। কলিং বেল বাজলো, পার্থিব ঢুকছে সদর দরজা দিয়ে। তানহার কি যেন মনে হলো, হঠাৎ ছুটে গেলেন পার্থিবের কাছে। মাকে এইভাবে ছুটে আসতে দেখে মসৃণ হাসলো পার্থিব। বাসায় ঢুকে মাকে দেখলে তার ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এইভাবে ছুটে আসলে যে, কিছু বলবে মা? হ্যাঁ রে বাবা, বলবো তো, তার আগে আয় একটু বস। না মা, আগে বলো, তুমি যেভাবে আসলে হয়তো জরুরি কিছু। আমি তাড়াতাড়ি এসেছি না রে। আচ্ছা বাবা শোন না, আমার না খুব চিন্তা হচ্ছে রে। নিজের কাজ সম্পর্কে নিজেই জ্ঞানহীন হয়ে পড়লেন তানহা। এইভাবে তার ছুটে আসা উচিত হয়নি। ছেলেটাকে বসিয়ে ধীরে সুস্থে বলা যেত। বলো মা, কি বলবে? বাবা, শ্রুতির সাথে একটু কথা বলিস তো বাবা। মেয়েটার মনটা বেজার হয়ে আছে, হয়তো বাড়ির কথা মনে পড়ছে। তুই একটু ওর সাথে মেশার চেষ্টা কর, বুঝলি? নিজের বাড়িঘর ছেড়ে অপরিচিত জায়গায় কতই আর ভালো লাগে বল। সকালবেলা মুখটা একটুকুন হয়েছিল, আমার বড্ড মায়া হলো জানিস। তুই একটু দেখ না বাবা। পার্থিবের মনটা ভালোবাসায় ছেয়ে গেল নিজের মায়ের এমন সরলতায়। তার মা কি একটু বেশি সরল?
পার্থিব একটা কাজ করে বসলো, তানহার কপালে চুমো দিয়ে বলল, চিন্তা করো না, দেখছি তোমার বৌমার কি হলো,